গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে তোমাদের একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে এলাম। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম, দেখো সেই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা এই মুহূর্তে কতগুলো বিষয় নিয়ে খুব চিন্তিত। এক নম্বর বিষয় হচ্ছে এই ওবিসি কেস যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিক স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশনের প্রিপারেশন শুরু করবে কি করবে না। সেকেন্ড হচ্ছে এসএসসি পরীক্ষা সামনেই রয়েছে, কিন্তু এসএসসি পরীক্ষার যে হাই কাট অফ, সেই কাট অফ দেখে তোমরা অনেকে চিন্তিত। এত নম্বর তোলা অনেকের কাছে কঠিন বলে মনে হচ্ছে, এবং এটা কঠিন বলে মনে হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কেন এসএসসিতে এত হাই কাট অফ হবে না? তার কারণ হচ্ছে, দেখো, যখন আমরা দেখেছি যে যখন স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন প্যারালালি চলে, তখন আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন স্টেট গভর্নমেন্টের এক্সাম প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামস দুটো পাশাপাশি হয়, তখন আমরা দেখব যে স্টুডেন্টরা তারা কিন্তু কিছু স্টুডেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেয়, আবার কিছু স্টুডেন্ট স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নেয়। এবার এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দীর্ঘদিন এই স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশনসগুলো ইররেগুলার বেসিসে হচ্ছে, সেই কারণে যারা স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছিল তারা সবাই শিফট করছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের দিকে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনের মধ্যে সব থেকে আমি বলবো যে পরীক্ষাটা বেশি ক্যান্ডিডেট দেয় সেটা হচ্ছে এসএসসি। এবার এসএসসির এই বছরের যে নর্মালাইজেশন সিস্টেম, সেটা নিয়ে অনেকেই তোমরা প্রশ্ন তুলেছ, এবং এই প্রশ্ন তোলার পেছনে অনেক যুক্তি রয়েছে, যে যুক্তিগুলো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এবারের এসএসসির কাট অফ যে বেশি হলো, হাই কাট অফ এলো, তার পেছনে যেরকম একটা কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট রয়েছে, আগের থেকে অনেক বেশি স্টুডেন্টস অ্যাপ্লাই করছে এসএসসি পরীক্ষার জন্য। এটা যেরকম একদিকে সত্যি, সেরকম আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এবারে এসএসসিতে যে ছেলেটি ফার্স্ট হয়েছে সেই ছেলেটি কিন্তু ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং সে কিন্তু ইউপিএসসি প্রিলিমস কোয়ালিফাই করেছে, এবং সেই ছেলেটির জিএস পেপার খুবই স্ট্রং। জিএস পেপার খুবই স্ট্রং, স্বাভাবিকভাবে জিএস বলতে পারো বা জিকে জিএস, এই যে পেপারটা, এই পেপারটা যারা ইউপিএসসি দেয় তাদের কিন্তু খুবই স্ট্রং থাকে। এবার যেটা এসএসসির ক্ষেত্রে এতদিনের একটা মিথ ছিল যে ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, ম্যাথ, জিআই এবং ইংলিশ, এই তিনটে খুব হাই স্ট্যান্ডার্ড হতো, হাই স্ট্যান্ডার্ড হতো। এই হাই স্ট্যান্ডার্ডটা কিন্তু এবারের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, দেখো সেটা কিন্তু ঠিক সেইভাবে মেনটেন হয়নি। অর্থাৎ এইটা খুব মডারেট স্ট্যান্ডার্ড হয়েছিল, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ, যার ফলে আমরা দেখব এইখানে অ্যাডভান্টেজ পেয়ে গেছে যারা সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সুতরাং এখন আমাদের এক্ষেত্রে করণীয় কি? আমি গত সপ্তাহে রবিবার আমার ব্যাচের স্টুডেন্টসদের একটা কথা বললাম, যে যারা মূলত সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমি বললাম যে দেখো, ওবিসি যে কেস সেটা না মিটলে আমাদের কিন্তু স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশন হওয়াটা খুবই কঠিন ব্যাপার, মানে হওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার।
এখন মাঝে মাঝে অনেকে খুব বিজ্ঞাপনের চমক দিচ্ছে, হঠাৎ করে আমি আজকে দেখলাম যে একজন বলছে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে, গেজেট নোটিফিকেশন প্রকাশিত হবে স্কুল শিক্ষক নিয়োগের জন্য। এখন ব্যাপার হচ্ছে, যিনি ভিডিওটি করছেন তার একটা জিনিস মাথায় রাখা উচিত, যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অথবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল টিচার নিয়োগ হয়, সেটা হচ্ছে স্কুল টিচার নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সব থেকে বড় দুটো নিয়োগকারী সংস্থা। এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ হয় সেটা মূলত গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজে হয়, এবং ফুললি যে গভর্নমেন্ট কলেজ সেটা নিয়োগ হয় মূলত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য তোমরা জানো যে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় এসছে, তার বেসিসে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য কি পদ্ধতিতে নিয়োগ হবে, তার কি স্পেশাল এডুকেটরের কি যোগ্যতা থাকবে ইত্যাদি বিষয়গুলো খুব তাড়াতাড়ি সমস্ত রাজ্যগুলোকে জানাতে বলেছে কোর্ট। সেই কারণে সরকারি স্তরে এই কাজটাই করা হচ্ছে, এই কাজটি করার জন্যই গেজেট নোটিফিকেশন দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞাপনের এতটাই চমক যে স্টুডেন্টসদের এইভাবে বারবার বারবার তাদের মানসিক একটা বলা যেতে পারে যে স্থিতধী যে অবস্থা সেখান থেকে ডাইভার্ট করে দেওয়া, বিক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা, যে হঠাৎ করে বিশাল পরিমাণ শিক্ষক নিয়োগ হতে চলেছে, এই জিনিসগুলো বাদ দাও। কারণ যখন নোটিফিকেশন আসবে তখন তুমি প্রিপারেশন সেইভাবে স্টার্ট করো। এবার আমি যারা যে কথাটা বলতে গিয়ে হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গে শিফট করে গেলাম, সেটা হচ্ছে যে আমি যেটা গত রবিবার বললাম যে স্টেট এক্সামিনেশনগুলোর দিকে এখন না ফোকাস করে তোমাদের এখন ফোকাস করা উচিত একদম পুরো আপকামিং যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনসগুলো আসছে, অর্থাৎ মূলত সব থেকে যেটা বড় পরীক্ষা হতে চলেছে এসএসসি। এই সময় অত্যন্ত ভাইটাল। ফলে এসএসসিতে কিন্তু সিভিল সার্ভিসের যারা প্রিপারেশন নিয়েছো তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে। এক্সাম্পল হিসাবে দেখা গেল যে ছেলেটি ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছিল এবং ইউপিএসসি পরীক্ষার যে প্রাথমিক পর্যায়ে যে ধাপগুলো রয়েছে সেই ধাপটা সে উত্তীর্ণ করেছে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু সে পেয়েছে, তার সেই প্রিপারেশনের যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা পেয়েছে এবং একটা বিশাল সংখ্যক নাম্বার নিয়ে এসে কিন্তু এবারের এসএসসিতে আমরা দেখলাম যে ফার্স্ট র্যাঙ্ক করলো। সুতরাং যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য কিন্তু একটা বড় বার্তা। এবার আমি বলবো যে তোমরা কি এই সময় তাহলে কোনো একটা কোচিং ইনস্টিটিউশনে গিয়ে পেইড কোর্সে ভর্তি হয়ে যাবে? আমি বলবো একদম না। কোনো ইনস্টিটিউশনে গিয়ে পেইড কোর্সে এক্ষুনি ভর্তি হবে না। কারণ আমি বলছি স্টুডেন্টসদের যে ডিপ্রেশন, তাদের যে মানসিক অস্থিরতা, তাদের যে হতাশা, সেই সুযোগ নিয়ে প্রচুর কোচিং ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা কিন্তু বিরাট একটা ব্যবসা শুরু করেছে এবং এডুকেশন সেক্টরে একটা বিরাট রকমভাবে ব্যবসা চলছে। কোচিং দরকার, কিন্তু কোচিং কখন দরকার, তোমার কি আদৌ কোচিং দরকার, সেই জিনিসটা আগে বুঝতে হবে। আমি এর আগের দিন একটা পডকাস্টে সিজিএল পরীক্ষায় উত্তীর্ণ, সিজিএল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে সরকারি দপ্তরে, ভারত সরকারের অধীনস্থ একটি সরকারি দপ্তরে কর্মরত আমাদেরই একজন এডুকেটর, তার একটা পডকাস্ট করেছিলাম। আমি যে কথাটা এখন গুরুত্ব দিয়ে বলবো যে কেন তোমরা এখনই কোচিং নেবে না। কোচিং ছাড়া শুধুমাত্র ইউটিউবের ক্লাস দেখে, শুধুমাত্র ইউটিউব ফলো করে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারো। আমি একটা পডকাস্ট তোমাদের খুব শীঘ্রই প্রকাশ করব, সেটা হচ্ছে আমি একদম দেখিয়ে দেব মেদিনীপুরের একেবারে বলা যেতে পারে একেবারে মফস্বলের একটি ছেলে, যে ছেলেটি একেবারে সদ্য গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করে মাস্টার ডিগ্রি ভর্তি হয়েছিল, মাঝখানে মাস্টার ডিগ্রির কয়েক মাস ক্লাস করার পরে সে মাস্টার ডিগ্রি কোর্সটা ডিসকন্টিনিউ করে সে কিন্তু কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং কেবলমাত্র, আমি তোমাকে বলছি, কেবলমাত্র ইউটিউবের ক্লাস এবং তার সঙ্গে ছিল খাতা আর পেন। কোনো বই সে ফলো করেনি, শুধু ইউটিউব ক্লাস, খাতা, পেন, এইটা দিয়ে ও এমটিএস পরীক্ষায় এতটাই ভালো নাম্বার করেছে এবং
সে এবারে তার স্কোরটা তুমি দেখে নাও, এতটা ভালো স্কোর হয়েছে, তার পডকাস্টটা নিয়ে আসবো, তোমরা ডিটেলস দেখতে পাবে যে সে কিন্তু সেন্ট্রাল জিএসটি ডিপার্টমেন্টে সে কিন্তু চান্স পেয়ে গেছে, কর্মরত হওয়ার সুযোগ তার জীবনে আসতে চলেছে এবং কলকাতাতেই সে কিন্তু তার পোস্টিংটা পাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো, এবং ও কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই শুধুমাত্র ইউটিউবের ক্লাসের উপর নির্ভর করে ও কিন্তু এই এই যে এত হাই কাট অফ তার মাঝখানেও কিন্তু ও চাকরিটা ছিনিয়ে নিল। এবার তোমাকে বলি যে স্ট্র্যাটেজিটা আমি ওর সঙ্গে শেয়ার করতাম যে কি করে পড়বে, ইউটিউব দেখেও তুমি কি করে সফল হবে, আমি যেটা বারবার বলি সেটা আমি আরেকবার তোমাদের কাছে শেয়ার করছি। আমাদের যারা কম্পিটিটিভ স্টুডেন্টস আছো, যারা কম্পিটিটিভ করছো, তাদের ক্ষেত্রে এখন যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং একজন সফল ক্যান্ডিডেট সে হবে তখনই তার কতগুলো কোয়ালিটি থাকা উচিত। কি সেই কোয়ালিটি দেখে নাও। ফার্স্ট হচ্ছে, আমি একটা যদি এরকম একটা ত্রিভুজ আঁকি, তাহলে ফার্স্ট আমি সব থেকে উপরে রাখবো মাইন্ড ম্যানেজমেন্ট। দেখো এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে একটা মাইন্ডসেট এমনভাবে প্রথমে তৈরি করতে হবে যে মাইন্ডসেট আমরা তোমাদেরকে বিভিন্ন সময় ইউটিউব ক্লাস এবং বিভিন্ন সময় যে মেন্টরশিপ প্রদান করি, সেই মেন্টরশিপের মাধ্যমে আমরা এইটা বোঝানোর চেষ্টা করি যে তোমার এমন একটা কনফিডেন্স তৈরি হোক আমাদের মেন্টরশিপের মাধ্যমে, যেখানে তোমার এইটা মনে হয় যে আমি সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত এবং আমি একটা সরকারি চাকরি পাবই, এরকম একটা মাইন্ডসেট। এবং এই মাইন্ডসেটটা তৈরি হওয়ার পরে তোমাকে কিন্তু মাইন্ড ম্যানেজমেন্ট করতে হবে। যখন তুমি প্রিপারেশনটা স্টার্ট করবে, কিভাবে মাইন্ড ম্যানেজমেন্ট করতে পারবে, কোথায় কোথায় ডিস্ট্রাকশন হয়। প্রথম হচ্ছে প্রচুর পরিমাণে, নাম্বার ওয়ান, প্রচুর পরিমাণে রিসোর্স রয়েছে। রিসোর্স মানে প্রচুর ইউটিউব চ্যানেল, প্রচুর টেলিগ্রাম গ্রুপ, প্রচুর ফেসবুক, সেখানে এত এত মেটেরিয়ালস যে তুমি কিন্তু পাজেলড হয়ে যাবে। এই রিসোর্স ম্যানেজমেন্টটা ভীষণ রকমভাবে দরকার, সেই জন্য রিসোর্স ম্যানেজমেন্ট করতে হবে। রিসোর্স কিন্তু তোমাকে মনে রাখতে হবে, খুব বেশি রিসোর্স তোমার কাছে জমা হয়ে গেল মানেই তুমি সফল হবে তা কিন্তু নয়। আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, ম্যাক্সিমাম স্টুডেন্টসদের মধ্যে দেখেছি যে আমি বোধহয় কোনো একটা টপিক, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো কোনো একজন স্টুডেন্ট সে হয়তো একটা কোনো মানে হিস্ট্রির কোনো একটা টপিক বা পলিটির কোনো একটা টপিক পড়ছে। এবার তার মনে হলো যে পলিটির ওই পার্টিকুলার টপিকে ও হয়তো ধরো গভর্নর নিয়ে পড়াশোনা করছে, গভর্নর বা চিফ মিনিস্টার এইগুলো পড়ছে, তো হঠাৎ করে তার মনে হলো আমি মনে হয় কোনো এক কিছু মিস করে যাচ্ছি। আচ্ছা, এই রিলেটেড যতগুলো ভিডিও আছে সার্চ দিল, সব ভিডিওগুলো সে দেখতে যদি শুরু করে এবং বসে পড়ে, তাহলে কিন্তু তার টাইম নষ্ট হবে। তাহলে প্রবলেমটা আসবে টাইম ম্যানেজমেন্টে। তাহলে রিসোর্স ম্যানেজমেন্ট করতে না পারলে টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হবে এবং এখানেই কিন্তু তৈরি হয়ে যাবে প্রেসার। তখন কিন্তু আর তুমি তোমার মনকে মানে ম্যানেজ করতে পারবে না। একটা মাইন্ড ম্যানেজমেন্টে একটা বিশাল সমস্যা হয়ে যাবে, পুরো এফেক্ট পড়বে। রিসোর্স ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের উপর প্রভাব ফেলবে, টাইম ম্যানেজমেন্ট মাইন্ড ম্যানেজমেন্টের উপর প্রভাব ফেলবে। আবার তোমার এই রিসোর্স ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু তোমার মাইন্ড ম্যানেজমেন্টের উপরে প্রভাব পড়বে। সুতরাং এই যে একটা মানে বলা যেতে পারে যে দারুণ একটা সমস্যার সম্মুখীন প্রত্যেকটা স্টুডেন্ট হয়। এবার এই ক্ষেত্রে তোমার করণীয় কি? ইউটিউব চ্যানেল দেখে এই ছেলেটি কি করে কোয়ালিফাই করলো এবং প্রথমের দিকে র্যাঙ্ক করলো এবং এত নাম্বার পেল? প্রথম হচ্ছে, যখন তুমি ইউটিউব চ্যানেল দেখছো, মাথায় রাখবে যে কোনো খুব লিমিটেড ইউটিউব চ্যানেল, প্রথমে তোমাকে সিলেকশনটা করতে হবে। তুমি যে স্যারের ক্লাস দেখো না কেন, যার ক্লাস দেখো না কেন, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে যাকে তুমি নির্বাচন করছো, যে চ্যানেলকে বা যে ক্লাসগুলো তুমি ফলো করছো, তাকে কিন্তু রেগুলার ফলো করো, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এবার তার সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে নাম্বার ওয়ান তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কনসিস্টেন্সি প্লাস
তোমার মধ্যে যেটা করতে হবে, যখন তুমি ইউটিউবে কোনো ক্লাস দেখবে, তুমি কিন্তু অবশ্যই একটা নোটবুক রাখবে, অর্থাৎ একটা খাতা রাখবে। তাহলে তোমাকে রাখতে হবে একটা নোটবুক, তাহলে ক্লাসে কনসিস্টেন্সি বজায় থাকবে। নোটবুক রাখবে, তার সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তার সঙ্গে তোমাকে প্যারালালি যেটা দিতে হবে সেটা হচ্ছে মক টেস্ট। এবার মক টেস্ট দেওয়ার সময় অনেক স্টুডেন্ট যেটা খেয়াল রাখে না, সেটা আমি বলি। মক টেস্ট যখন দিচ্ছ, মক টেস্ট আমি প্রচুর দিয়ে গেলাম, আমরা প্রচুর বিজ্ঞাপন দেখি, 10,000 প্রশ্নের সম্ভার, 1,00,000 প্রশ্নের সম্ভার, 10,00,000 প্রশ্নের সম্ভার, আনলিমিটেড অ্যাটেম্পট, আনলিমিটেড মক টেস্ট। কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। তুমি যদি 20টা মক টেস্ট দাও এবং 20টা মক টেস্টকে প্রপারলি অ্যানালিসিস করো, এবং তোমার একটা এরর বুক বলে একটা বই থাকবে, মক টেস্ট দেওয়ার সময় তোমার একটা এরর বুক বলে থাকবে। অর্থাৎ তুমি যখন কোনো মক টেস্ট দিচ্ছ, সেই মক টেস্ট দেওয়ার সময় তুমি একটা মক টেস্ট দিলে, সেই মক টেস্টে ধরো 100 কোশ্চেন্স ছিল, এই 100 প্রশ্নের মধ্যে তুমি ধরো 30টা প্রশ্ন পারোনি। এবার ওই 30টা প্রশ্ন তুমি যে পারলে না, ওই 30টা প্রশ্ন তুমি কেন পারলে না সেটা তোমাকে অ্যানালিসিস করতে হবে। ওই 30টা প্রশ্ন কোন জায়গা থেকে দিয়েছে সেইটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওই 30টা প্রশ্নের তুমি অ্যানালিসিস করবে, এবং পরে আবার তুমি ওই মক টেস্টটারই তুমি আবার রিপিট পরীক্ষা দেবে, আমরা বলি রিপিট এক্সামিনেশন। সেই রিপিট এক্সামিনেশন দিয়ে তুমি কতটা, ধরো আগের বার তোমার 30% এরর ছিল, এই 30% থেকে তুমি কত কম পার্সেন্ট এররে নিয়ে যাচ্ছ সেটা আবার তুমি তোমার এরর বুকে নোট ডাউন করবে। এই করতে করতে তোমার প্রত্যেকটা মকে 100% এরর লেস করতে হবে। এরকম করে প্রত্যেকটা মক টেস্ট অ্যানালিসিস করে 100% এরর লেস করে তুমি যদি 20 মক টেস্ট দাও, তাহলেই দেখবে তোমার কনফিডেন্স একটা আলাদা জায়গাতে পৌঁছে যাবে। ডেফিনেটলি এই মক টেস্টের কোয়ালিটি কিন্তু ভালো হওয়া দরকার। সেই সঙ্গে আর যেটা করতে হবে সেটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস অ্যান্ড পিওয়াইকিউ এক্সামিনেশন। পিওয়াইকিউ এক্সামিনেশন অ্যান্ড অ্যানালিসিস, এই জিনিসটা ভীষণ ভাইটাল প্রত্যেকটা পরীক্ষার জন্য, এবং এটা করতেই হবে। এই পদ্ধতিগুলো যদি তুমি মেনটেইন করো, তাহলে তুমি দেখবে ইউটিউব চ্যানেল দেখেই এবং মক টেস্ট দিয়েই তুমি কিন্তু সহজেই যে কোনো পরীক্ষায় সফল হওয়ার জন্য আমি বলবো 99% এগিয়ে যাবে। এবার যে 1% তুমি পারছো না, প্রত্যেকটা স্টুডেন্ট 100% সফল হবে আমি বলছি না। 99%-এ গিয়ে যে স্টুডেন্ট 1% তার কোথায় উইকনেস থেকে যাচ্ছে সেইটা আইডেন্টিফাই করতে পারবে, তখন সেই 1%কে তুমি রেকটিফাই করার জন্য তোমাকে যেতে হবে কোচিং সেন্টারে। তখন তুমি কোচিং সেন্টারে যাও, তাহলেই কিন্তু তুমি কোচিং সেন্টারে গিয়ে বুঝতে পারবে যে এডুকেটর বা যে টিচার তোমাকে পড়াচ্ছেন, সেই টিচার তোমার সময়টা নষ্ট না করে তিনি কি প্রপারলি তোমার পারপাসটা ফুলফিল করতে পারছেন, নাকি তুমি কোচিং পড়ছো কিন্তু তোমার সময় নষ্ট হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ অধিকাংশ স্টুডেন্ট এই একটা বিরাট ফাঁদে পড়ে যায় এবং কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গিয়েই মনে করে আমি বোধহয় চাকরিটা পেয়ে যাব। সেলফ অ্যানালিসিস করে না। প্রথমে কিছুটা নিজেকে পড়তে হয়, নিজেকে বুঝতে হয়। এখন রিসোর্স অনেক অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর ভালো ভালো এডুকেটররা ইউটিউবে ক্লাস নিচ্ছেন, ফ্রিতে অনেক কিছুই অ্যাভেলেবেল রয়েছে। সেইগুলো দিয়ে তোমাকে বুঝতে হবে, জানতে হবে। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি ধরো ম্যাথের 10 জন একজন এডুকেটরের নাম বললো, তুমি সেই তাদের কথা শুনে সেই এডুকেটরের ক্লাসটা দেখলে,
কিন্তু প্রপারলি তোমাকে নিজেকে বুঝতে হবে যে ওই এডুকেটরের ক্লাসটা তুমি নিজে বুঝতে পারছো কিনা। তুমি যে এডুকেটরের ক্লাস বুঝতে পারবে সেই এডুকেটরকেই ফলো করো। তুমি যে সাবজেক্টে যে টিচারের ক্লাস বুঝতে পারবে প্রপারলি সেই এডুকেটরকেই ফলো করো। এই জিনিসগুলো যদি করতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের পড়াশোনাটা একটা সিস্টেমেটিক পর্যায়ে তোমরা নিয়ে যেতে পারবে এবং এইভাবে প্রিপারেশন নিলে ডেফিনেটলি তোমাদের সাফল্য আসবে। আমি আবারও বলবো, যে খবর, যে পোস্টার তোমার মধ্যে ডিস্ট্রাকশন তৈরি করে, তোমার মধ্যে তোমাকে দুর্বল করে তোলে, তোমার মানসিক শক্তির উপরে প্রভাব ফেলে, সেইগুলোকে বিষবৎ পরিহার করো। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, যা তোমাকে শারীরিক, মানসিক কিংবা আধ্যাত্মিকভাবে দুর্বল করে, জানবে সেটা সত্যি নয়, সেটা মিথ্যা এবং সেটাকে বিষবৎ পরিহার করা উচিত। তোমরা প্রত্যেকে বুদ্ধিমান, বুঝে নাও তোমরা কি করবে। আজকের এই বিজ্ঞাপনের দুনিয়ায় চারিদিকে বিজ্ঞাপনে মুখ ঢেকে যাচ্ছে। মনে রেখো, সময় অত্যন্ত মূল্যবান। যেখানে সমস্ত কিছু ফ্রি, সেখানে তুমি নিজেই কিন্তু পণ্য হয়ে যাচ্ছ কিনা সেটা খেয়াল রাখার দায়িত্ব তোমার নিজের। সুতরাং বিচার এবং বিশ্লেষণ সেটাকে সব সময় জাগ্রত রাখবে, সেটাকে সব সময় শানিত রাখবে এবং সঠিক সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যদি তুমি সঠিক সিদ্ধান্ত নাও তাহলেই তুমি তোমার জীবনকে বদলাতে পারবে। থ্যাংক ইউ।